তো গুড মর্নিং। আর কাল যে হোস্টেলে এসেছিলাম এটা সেই হোস্টেল। কাল অনেক রাত্রে এসেছিলাম, এখানে প্রায় 12টা সাড়ে 12টার দিকে এখানে এসেছিলাম, সেই জন্য আর রাত্রে বেশি ভিডিও বানাইনি। আর এখন সকাল 8টা বাজে, তো একটু বেরিয়েছি এখন। আর এই NH ট্র্যাং যে শহরটা, যেটা বলছিলাম NH ট্র্যাং যে এই শহরটা, এটা মূলত পপুলার বিচের জন্য, মানে সমুদ্র সৈকতের জন্য। কাছাকাছি সমুদ্র আছে, মানে একদম এই হোটেল বেরোলাম এখান থেকে গলি থেকে, আর সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবে এই যে রাস্তার এপারে এটাই সমুদ্র। তো দেখা যাক গিয়ে। বাঁদিকেই সমুদ্র দেখা যাচ্ছে, আর এখানে কাছাকাছি একটা দোকানে কফি খেতে এসেছিলাম। দোকানটা এইরকম। তো কফির দাম এখানেও সেম, হোচিমিনে যেমন ছিল 20,000 ডং, এখানেও সেম আছে। তো এখানে কফির সাথে আর একটা যে এই ড্রিঙ্কটা দিয়েছে, এটা এখানে সব জায়গায় দেয় দেখলাম। শুধু কফির সাথে, মানে ভাত টাত খেলে ভাতের সঙ্গে দেয় এই ড্রিঙ্কটা। এটা থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই সব দেশেই দেয় দেখছি। এই যে একটা কাঠ মতো ভাসছে, এটা সম্ভবত কোনো গাছ থেকে এই ড্রিঙ্কটা তৈরি হয়। তো এটার অ্যাকচুয়াল নাম কি জানি না, কিন্তু এটা সব জায়গাতেই দেয় দেখলাম। এইটা যে দোকানে কফি খাচ্ছিলাম, এখানে কাঁঠালের মতো দেখতে একটা ফল রাখা আছে। দিস হোয়াট ইজ দিস নেম? Yeah, chow ring fruit. Is this a fruit? Where you from? Huh? Where you from? I'm from Where you from? India. Indo. Yeah, India. English. English is okay. Vietnam is to English. Trái sầu riêng. Durian. Oh no. No. English. English. Yeah, English. What is the name of this fruit? Fruit. No. Tên của nhóm này là OK. তো আজকের কাছাকাছি যে জায়গাগুলো দেখার আছে সেগুলো একটু দেখাবো। বেশিরভাগ বিচই আছে, আর জায়গাটা খুবই সুন্দর। যদিও এখন বাইরে খুব রোদ আছে, সেই জন্য দেখা যাবে না। আর কিছুটা কুয়াশা মতো হয়ে আছে সমুদ্রের ওই পারে, তাও যতটা সম্ভব একটু দেখানোর চেষ্টা করছি। তো এখন একটা সাইকেল রেন্টাল দোকানে যাচ্ছি। যদি ঠিকঠাক দামের মধ্যে হয়ে যায় তো এখানে একটা সাইকেল রেন্ট নিয়ে নেবো ভাবছি। কারণ এখানে যে দর্শনীয় স্থানগুলো আছে, বিচ বা অন্যান্য যে জিনিসগুলো, সেগুলো প্রায় 1, 2, 3, 4 এরকম কিলোমিটার দূরে। তো পায়ে হেঁটে দেখা একটু অসুবিধা হবে, তাই ভাবছি যদি সাইকেল কমের মধ্যে হয়ে যায় তাহলে রেন্ট নেবো। যেমন কম্বোডিয়ায় $2 পেয়ে গেছিলাম, সেই $2 সাইকেল আর কোথাও পাচ্ছি না। যদি ওই রকম কমে পেয়ে যাই তাহলে একটা সাইকেল রেন্ট নিয়ে নেবো। আর না হলে কয়েকটা যা জায়গা আছে গ্র্যাব বুক করে দেখে আসবো আর ভিডিও করে নেবো। তো আপাতত যে দোকানটায় যাচ্ছি সাইকেল রেন্টের জন্য, ওটা এখান থেকে 1 কিলোমিটার মতো দূরে। আর এখন বাইরে প্রচণ্ড রোদ, 10টা বাজে, বেলা 10টা। তো দেখা যাক ঠিকঠাক দামের মধ্যে পাই কিনা সাইকেল। যে বাইসাইকেল রেন্ট দোকানটার কথা বলছিলাম, এখানে এসছি। এই সাইকেলগুলো রাখা আছে, এবার জিজ্ঞেস করি কেমন দাম। এক্সকিউজ মি, হাউ মাচ ফর দ্য বাইসাইকেল পার ডে? হাউ মাচ? তো এখানে একটা দাম দেওয়া আছে, ক্যালকুলেট করে দেখি কতটা। তো এই সাইকেলটা রেন্ট নিয়েছি, ঠিকঠাকই আছে একদম।
গিয়ার আছে, লক আছে, এখানে সব কিছু ঠিকঠাকই আছে। তো 5 ঘন্টার জন্য 5 আওয়ার্স, সেটা 320-30 টাকার মতো পড়েছে। তো এটাই সস্তা মনে হলো আমার, কারণ এখান থেকে যদি আমি কোনো ক্যাব বুক করে 1 কিলোমিটার 2 কিলোমিটারও যাই, তার জন্য 200-300 টাকা লেগে যাচ্ছিল। শুধু একটা দুটো জায়গায় যাওয়ার জন্য 200-300 টাকা দেওয়ার থেকে পুরো একটা সাইকেল 5 ঘন্টার জন্য বুক করে নিলাম। তো এখন 10টা বাজে, মানে 3-4 অবধি এটা রেন্ট থাকবে। তো আর 1 ঘন্টা দেরি হলেও কোনো অসুবিধা নেই বললো উনি। তো 5 ঘন্টার জায়গায় 6 ঘন্টা হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, ভাড়াটা সেই একই থাকবে। বাকি বাইরে বড্ড রোদ, এটাই যে সমস্যা, বাকি সব ঠিকঠাক আছে। কাছাকাছি একটা সুন্দর মতো জায়গা ছিল, এই এখানে সমুদ্র দেখা যাচ্ছে, পাথর টাথর আছে, আর এই ভিতরে গিয়ে ওই নিচে নামা যাবে আর কি। কিন্তু এখানে দেখছি একটা টিকিটের ব্যাপার আছে। পিছনে একটা মন্দির মতো আছে প্রাচীন। তো 4 কিলোমিটার মতো সাইকেল চালিয়ে এসে মন্দিরটায় ঢোকার আগে দেখলাম এন্ট্রান্স ফি আছে কিছুটা, 10,000 বা এরকম কিছু একটা ফি আছে। আর সাইকেলটাও এখানে সাইকেল এমনি রেখে চলে যাওয়া যাবে না, সাইকেল পার্ক করতে হবে পার্কিং এরিয়াতে, এবং এর জন্য 2000 ডংও দিতে হবে। এসেছি যখন দিচ্ছি, কারণ দিয়েই দিই। ভিতরে মন্দিরটার কিছুটা দেখা যাচ্ছে, আর এখানে ভালো রকম ভিড় আছে সেটাও দেখতে পাচ্ছি। বেশিরভাগ ফরেন ট্যুরিস্ট বেশি এখানে। আর টিকিট অফিস ওই পারে, টিকিটটা কেটে আসি আগে। বেশ ভালো মতোই ভিড় দেখতে পাচ্ছি এখানে। এটা একটা কার্ড মতো টিকিটটা, আর এটার দাম 30,000 ডং। এখানে লেখা ছিল উপরে 30,000 ডং। তো মন্দিরটায় ভালো মতো ভিড় দেখছি, ভিতরে গিয়ে দেখি কেমন লাগে। মনে তো হচ্ছে এটা ভালো মতো একটা বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশান, ভিড় দেখে সেরকম মনে হচ্ছে। ওকে, তো এখানটায় কার্ডটা এন্টার করতেই এখানে ঢুকে যাওয়া গেল। কার্ডটা নিয়ে আর ঘুরতে হবে না, জাস্ট কার্ডটা ওই মেশিনে এন্টার করতেই গেটটা খুলে গেল আর কি। আশা করছি যে পরিমাণ টিকিট পে করলাম সেই অনুযায়ী জিনিসটা অর্থিত হবে জায়গাটা। আর এই যে শহরটা, এটা একটু পাহাড়ি এলাকা মতো, উঁচু নিচু রাস্তা, এটাও বেশ অনেকটা উপরে দেখতে পাচ্ছি। হোটেলগুলো সব এইরকম কিছুটা উপরে। সাইকেল চালানোর সময় একটু অসুবিধা হচ্ছিল উঁচু নিচু রাস্তার কারণে, যদিও সাইকেলে গিয়ার থাকায় অতটা মনে হয়নি অসুবিধাটা। গিয়ার কমিয়ে উপরে ওঠার সময় কষ্ট কম হচ্ছিল। লোকজন উঠছে উপরে, পিছন আমিও উঠে যাচ্ছি। আর সিঁড়ি আছে এখানে অনেকগুলো, সিঁড়ি ভাঙতে হবে এখন। সাইকেল চালিয়ে দম হাইফাই করছে। উপরের মন্দিরটা এইরকম লাগছে। আর একটু আগে সিঁড়ি ভাঙলাম, প্লাস সাইকেল চালিয়ে এসেছি, ওই জন্য একটু হাইফাই করছি। জোরে জোরে নিঃশ্বাস নিতে হচ্ছে। গাইড বলল যে বাইরে পিকচার নেওয়া যাবে, ভিতরে ঢোকা যাবে না। তো এই মন্দিরটায় ঢোকার জন্য একটা ড্রেস কোড দেওয়া আছে এখানে, এগুলো পরে ঢোকা যাবে না আর কি। তো আমার তো ঠিকঠাকই আছে, টুপিটা জাস্ট একটু খুলে নিয়েছি। আর অনেকেই ঢুকতে পারছে না, মানে ঢুকছে না পোশাকের কারণে। আর কেউ যদি ঢুকতে চায় তো এই ধরনের একটা কাপড় দিয়ে দেওয়া হচ্ছে, সেটা পরে ঢোকা যাবে। জুতোটা খুলি এখানে, খুলে ভিতরে যাই। আর এই মন্দিরগুলোতে এখনও যে পুজো হয় সেটা দেখা যাচ্ছে। এখানে ফল, ধূপ ইত্যাদি দেওয়া আছে।
আর এটা দেখে তো শিবলিঙ্গের মতো মনে হচ্ছে এটা। বাকি ভিতরে আর কোনো তেমন মূর্তি রাখা নেই, পাথরের দেওয়াল। এই মন্দিরটায় এখন ঢুকেছিলাম, আর একটা মন্দির আছে পাশে, বিভিন্ন টাওয়ার এরকম নাম দেওয়া আছে, এটা যেমন নর্থ ইস্ট টাওয়ার, ওটাও এরকম নাম দেওয়া ছিল। তো এটাও ঢুকবো এখন, বাইরে জুতো খুলে রাখতে হবে। তো এখানে দেবতার ভোগ যে জিনিসগুলো রাখা আছে সেগুলো একটু দেখিয়ে দিই। বেশ মডার্ন জিনিস ঈশ্বরের ভোগে রাখা আছে, যেমন এইটা, আরও অনেক কিছু আছে। এখানে কোকা কোলার মানে কোকের বোতল রাখা, ক্যান আর কি। তো ভোগগুলো বেশ মডার্ন, আর কোন দেবতা ঠিক সেটা বোঝা যাচ্ছে না। বাইরে একজন দাঁড়িয়ে ছিল, ভাবছি জিজ্ঞেস করব। এখানেও অনেক কিছু রাখা আছে। আর এই যে জায়গাগুলো, এগুলো এখান থেকে ভেন্টিলেশন হচ্ছে বুঝতে পারছি, এখান থেকে হাওয়া পাস হচ্ছে। 아버지, 어머니, 자주 없는데. এখানে একটা ইতিহাস মতো দেওয়া আছে এই জায়গাটার, কারোর ইন্টারেস্ট থাকলে এটা পড়ে নিও। আর এখানেও মূর্তি রাখা আছে। পোশাক রাখা আছে এক ধরনের। এই মূর্তিটা দেখে তো গণেশ বলে মনে হচ্ছে। আর এখানেও বিভিন্ন মূর্তি রাখা আছে, বিভিন্ন ভাষা। এই ভাষাটা কিছুটা খেমের ল্যাঙ্গুয়েজের মতো, কিছুটা থাই ল্যাঙ্গুয়েজের মতো। অ্যাকচুয়াল কোন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারছি না। তো এখানে এই যে মন্দিরটা, এটা অ্যাকচুয়ালি যে সময় সাউথ ইস্ট এশিয়ায় ভারতীয় বিভিন্ন রাজারা সভ্যতা পত্তন করেছিল সেই সময়কার একটা মন্দির। অ্যাকচুয়াল কোন সময়কার সেটা ঠিক পড়ে নেওয়া হয়নি ভিডিও করার আগে, তো সেটার লিঙ্ক পারলে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর কিছু কিছু শব্দ এখানে, যেমন এই মণ্ডপা বলে লেখা আছে, এটা তো ভারতীয় শব্দ। আর একটা এখানে দেখছিলাম আপসারা ড্যান্স বলে লেখা আছে, তো আপসারা এটাও ভারতীয় শব্দ। বাকি চাম ডাইনেস্টি বলে একটা ডাইনেস্টি দেখলাম, এটা ভিয়েতনামের একটা প্রাচীন রাজবংশ, সেই সময়কার এই মন্দিরটা।
আর ডিটেলে যে তথ্যগুলো থাকবে সেগুলো ডেসক্রিপশানে কিছুটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। বাকি এখানে বৌদ্ধ এবং হিন্দু দুরকম সংস্কৃতিরই বিভিন্ন মূর্তি দেখতে পাচ্ছি। যেমন এটা দেখে তো বৌদ্ধ মূর্তি মনে হচ্ছে, বুদ্ধের মাথা। আর এই রকম মূর্তিগুলো দেখে হিন্দু স্ট্রাকচার আর আর্কিটেকচারের কথা মনে পড়ছে। যেমন এইটা কিছু কিছু শিবলিঙ্গের মতো জিনিসও দেখতে পাচ্ছি, দেবদেবী। তো জায়গাটা যদিও নর্মাল, খুব বেশি বিশাল কিছু মানে আর্কিটেকচার, স্থাপত্য বা দর্শনীয় স্থান এখানে মনে হচ্ছে না। যদিও ট্যুরিস্টের সংখ্যা একটু বেশি অন্য জায়গার থেকে, এমনকি আঙ্করওয়াট বা এই ধরনের জায়গাগুলোর থেকেও ট্যুরিস্টের সংখ্যা যেন এখানে ঘনত্ব বেশি মনে হচ্ছে। বিদেশি ট্যুরিস্ট বেশি করে, চাইনিজ আছে, ইউরোপিয়ান আছে। আর জায়গাটার কথা বললে ঠিকঠাকই আছে, মোটামুটি নর্মাল। তো পিছনে এই মন্দিরটা, এই যে, আর সাইকেল নিয়ে এসেছিলাম এখানে। মন্দিরটা নর্মাল আছে, ঠিকঠাক আছে, খুব একেবারে ট্যুরিস্ট খুব বিশাল কিছু মনে হচ্ছিল না, নর্মাল আছে। সেই জন্য ভাড়াটা একটু বেশি মনে হলো, 30,000 ডং মানে 90 টাকার মতো। তবে এখানকার ট্যুরিস্টের ঘনত্ব বুঝে ভাড়াটা ঠিকঠাকই আছে, কারণ প্রচুর লোকজন এখানে আসছে, এখনও আসছে। এই বেলা হয়ে গেছে, এখন 12টা বাজতে যায়, এখনও অনেক লোকজন এখানে ভিড় করছে। তো এটা থেকে বেরিয়ে যাচ্ছি এবারে। এখন যাব ট্রেন স্টেশনে যাব, আর কাছাকাছি একটা বাস স্টপেজ আছে, সেখানে গিয়ে জিজ্ঞেস করব একটা নেক্সট যে জায়গায় যাব সেখানকার ভাড়া কত, এগুলো জিজ্ঞেস করার জন্য এখন ট্রেন স্টেশন আর বাস স্টেশন এই দুটো নেক্সট ডেস্টিনেশন। তারপরে কাছাকাছি যে বিচ আছে সেই বিচে যাব।